নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। কারণ একটা ঝিঙে গাছ রিপোর্ট করেছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন বলতে ঠিক 2 দিন আগে। তো সেই ঝিঙে গাছটা কীরকম বাড়তে শুরু করেছে, আর সেই ঝিঙে গাছটা কিভাবে আমি সামান্য মাটি দিয়ে গাছটা রিপোর্ট করেছিলাম, সেটাই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বৃষ্টি ভেজা ছাদটা একটু আপনাদেরকে দেখাই, কীরকম গাছে ফুল ফুটছে এবং ছাদ বাগানের এই মুহূর্তে কী কী অবস্থা আছে সেটা কয়েকটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ একটা ভিডিওতে যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ আছে, সেগুলো কিন্তু সব ভিডিওতে কিন্তু সবসময় আমি শেয়ার করে ওঠা হয় না, তাই একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে আমার এই মুহূর্তে ছাদ বাগানটার ঠিক কী অবস্থা। তো প্রচুর পরিমাণে গাছ ছিল, সেই সমস্ত গাছগুলো প্রচুর ডালপালা কেটে দিয়েছি, গাছের ডাল কেটে দিয়েছি। কেটে এখন কিন্তু ছাদ বাগান অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখানে শুধু ব্লিডিং হার্টের যে গাছটা আছে আর আরেকটা অ্যালামুন্ডা গাছ আছে, এই দুটো গাছকে কিন্তু আমি খুব একটা কাটাই ছাটাই করছি না, কারণ এই গাছ দুটোকে দিয়ে ছাদ বাগানটাকে একটু শেড মতো করতে চাইছি, মানে লতানো গাছ যেহেতু, সেই জন্য এই গাছটা একটু সরিয়ে দিচ্ছি ছাদের ওপরটা। এবারে চলে এলাম হচ্ছে সেই ঝিঙে গাছের কাছে। এই দেখুন, ঝিঙে গাছটা আমি ঠিক 2 দিন আগে রিপোর্ট করেছিলাম। ঝিঙে গাছটা কিন্তু সুন্দর গ্রোথ নিতে চলেছে, এখানে দুটো ঝিঙে গাছ আছে। আর ঝিঙে গাছটা রিপোর্ট করার পরে আজকে আমি যেটা করেছি, এর মধ্যে আবার 3-4টে ঝিঙের বীজ আমি দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় হয় যে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে কিন্তু আমি দেখুন সমস্ত ছোটো ছোটো টবের মধ্যে কিন্তু আমি বীজ ফেলে চারা আগে তৈরি করি। তো আমি আগে চারা তৈরি করি, তার কারণ বড় বড় জায়গাগুলো সবসময় ফাঁকা থাকে না, আর বীজ থেকে চারা বেরিয়ে অনেক সময় বীজ দেওয়ার পরে বীজটা নষ্ট হয়ে যায়। তারপর গাছটা হয়তো বেরোনোর পরেও অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই যাতে সময়গুলো আমার বেশি নষ্ট না হয় বা বড় জায়গাটা যাতে বেশি না আটকে থাকে, সেই জন্য আমি কিন্তু ছোট ছোট টবে, 4 ইঞ্চি টবে বা ছোট ছোট যে সমস্ত কাপগুলো হয় তার মধ্যে আগে বীজ ফেলে চারাটা তৈরি করে নিই। তারপর চারাটা যখন একটু বড় হয়ে যায়, তারপরেই হচ্ছে গাছটা আমি রিপোর্ট করে দিই পার্মানেন্ট জায়গায়, যেখানে আমি গাছটাকে রাখতে চাই। ঠিক সেইভাবেই দেখুন, এরকম গামলার মধ্যে কিন্তু বিভিন্ন রকম সবজি গাছ, এখানে লতানো সবজি গাছ বসানো আছে। তো অনেক সময় কি করি, লতানো সবজি গাছটা বসাই এবং বসানোর পরেই আবার 2-4টে করে বীজ আমি তার গোড়ায় দিয়ে দিই, যেটা কিন্তু এই বরবটি গাছের গোড়ায়ও আমি করেছি। এখানে একটা বরবটি গাছ আছে, যেহেতু একটা গাছ, আমি তার নিচ থেকে বেশ আরও 3-4টে বরবটির বীজ আমি দিয়ে দিয়েছি। এর ফলে কী হয় কি, যদি কোনো কারণে আগের গাছটা খারাপ হয়ে যায়, তো পরের গাছটা কিন্তু সেখানে আবার সুন্দর গ্রোথ নিতে শুরু করবে। তো সেটা ভেবেই কিন্তু আমি এইভাবে বীজগুলো বসাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমরা যে নার্সারি থেকে বীজগুলো কিনে আনি, সবসময় কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি কিন্তু অনেক সময় হয় না, বা ওয়েদার অনুযায়ী অনেক সময় হয় না। বীজটা বসানোর পরে প্রচুর বৃষ্টি হলো বা চারাটা বেরোনোর পরে বৃষ্টি হলো, তখন কিন্তু অনেক সময় চারা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এরকমভাবে 2টো স্টেপে কিন্তু আমি বীজ বসাই। আর এদিকে দেখুন একটা শিম গাছ, তো সেই শিম গাছে কী পরিমাণে শিম ধরতে শুরু করেছে। তো এটা কিন্তু আমি শীতের অনেকটাই আগে, শীতের সবজি। আর ছাদ বাগানে কিন্তু আমার যত সবজি আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন, সমস্তটা কিন্তু দেশি বীজ বসাই আমি কিন্তু হাইব্রিড বসাই না। কারণ হাইব্রিডটা হয়তো অনেক বড় বড় সবজি হবে, খেতে দেখতে অনেক ভালো লাগে, কিন্তু দেশি জিনিসটাই খেতে সবথেকে বেশি টেস্ট থাকে। যেমন ধরুন ঝিঙে, এই ঝিঙেটা কিন্তু দেশি ঝিঙের বীজ, যেটা মার্কেটে অনেক বড় বড় যে ঝিঙেগুলো পাওয়া যায়, তার টেস্ট আর এই ঝিঙের টেস্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো আপনারা যদি ছাদে বাগান করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন হাইব্রিড ভ্যারাইটির গাছ করলেও তার সাথে সাথে যদি একটু দেশি বীজ আমরা বসাতে পারি, তাহলে কিন্তু তার ডিফারেন্সটা আমরা অনেক বেশি বুঝতে পারবো। তো এবারে আমি চলে এসেছি আমার গাছটা রিপোর্ট করব বলে। এটা হচ্ছে ঠিক 2 দিন আগে আমি এই গ্রো ব্যাগটা রেডি করেছি, রেডি করেই কিন্তু আমি গাছটা রিপোর্ট করেছি। তো প্রথমে যেটা করেছি দেখুন, এখানে রয়েছে ছাদ বাগানেরই শুকনো জিনিস, সেটা হচ্ছে পেয়ারা গাছের পাতা আর আম গাছের পাতা, আর কিছু হচ্ছে সবজি গাছ যখন আমরা বসাবো, মানে যেই গাছের ফল আমরা ইমিডিয়েট পাবো এবং সেটা খাবো, তার গোড়ার মাটিটা যেন ভীষণ ভালো হয়। এবং যে শুকনো পাতাটা ব্যবহার করছি, আমরা ছাদ বাগানে গাছ করি, কিন্তু সবসময় বিভিন্ন রকমের জংলি গাছ বা অন্যান্য অনেক সময় অনেক ধরনের গাছ আমাদের ছাদ বাগানের মাটিতে তৈরি হয়ে যায়। তো সেই সমস্ত গাছের মধ্যে সবজি গাছটা না বসানোই ভালো, কারণ অনেক সময় কিন্তু এতে সবজির স্বাদটা চেঞ্জ হয়ে যায় বা অনেক সময় গাছ কিন্তু খারাপও হয়ে যেতে পারে। তো যখনই আমি সবজি গাছ বসাই, সবসময় চেষ্টা করি আম পাতা, পেয়ারা পাতা, মানে যে সমস্ত ফলের গাছ আছে বা যেই গাছের লতানো গাছের সবজি খাই, সেইগুলো শুকনো করে আমি গ্রো ব্যাগটাকে কিন্তু খুব ভালো করে ভর্তি করে নিই। এতে কিন্তু মাটি খুবই কম মাটি লাগে, আর যেহেতু লতানো গাছ, এর শিকড় কিন্তু খুব একটা গভীরে যায় না, উপরের দিকে থাকে।
তো এতে কিন্তু অনেকটা সুবিধা হয়। ভেতরের এই পাতাগুলো কিন্তু যতদিন গাছে সবজি হবে এবং নিচে কিন্তু কম্পোস্ট রেডি হবে, তো এখানে পাতা পচা সার তৈরি হয়ে যাবে, উপরে গাছও তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু সবজি গাছ বসাই, লতানো সবজি গাছগুলো বিশেষ করে বসাই। তাতে কিন্তু অল্প মাটিতেও যেমন আমার গাছটা হয়ে গেল, আর এখানে যখনই গাছটা বড় হতে থাকবে তাতে কি হবে কি পাতাটা যখন নিচের দিকে আরও বসতে থাকবে, তার ফলে মাটিটাও কিন্তু নিচের দিকে বসে যাবে এবং উপরে গ্রো ব্যাগের অনেকটা অংশ কিন্তু আবার খালি হয়ে যাবে। তো যখনই খালি হয়ে যাবে, উপর থেকে যেহেতু গাছের গোড়ায় চাপান সার দেবো, আর ঝিঙে গাছের শিকড় কিন্তু ওপর দিকেই থাকে, তো সেই জন্য ওপর থেকে চাপান সার দেবো, গাছ খাবারও পেয়ে যাবে, আর নিচে কিন্তু আমার কম্পোস্টও রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে একসাথে দুরকম কাজ করার চেষ্টা করি। এতে যে আমার গাছটাও তৈরি হয়ে গেল, নিচে একটা কম্পোস্টও রেডি হয়ে গেল, তার সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে মাটিটা অনেক কম দিয়ে কিন্তু গাছটা তৈরি করা যাচ্ছে।